যে নির্বাচন হইতে হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা তদারকি সরকারের অধীনে। তা আমি তো পরিষ্কার করে আজ থেকে কয়েকদিন আগে থেকেও বলছি, অন্য সময় বলেছি, আজকেও আপনার মাধ্যমে বলি যে নির্বাচন ওই যে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে হতে হবে, ওই সময় তো আমরা ওই সরকারটা চাই। আমাকে অনেকে পাল্টা প্রশ্ন করে যে ইউনূস সাহেবের বিষয়ে কি বলবেন? আমি বলি এই কথা ইউনূস সাহেবই উত্তর দিক না জনগণের কাছে, তিনি বলুন যে দর্শক, পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমরা নিয়মিত সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলি। আমি প্রথমে আপনাদেরকে ইন্ট্রোডিউস করেছি, আমাদের সঙ্গে আছেন এই সময়ের খ্যাতিমান রাজনীতিবিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স। আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে এখানে ফর্মালিটির জায়গা নেই, আমি আপনাকে প্রিন্স ভাই হিসেবে সম্বোধন করছি। সরাসরি সাবজেক্টে যেতে চাই। আমাদের দেশে একটা ইলেকশন ডিক্লেয়ার হয়েছে বহু কিছুর মধ্যে দিয়ে, চড়াই উতরাই, তো ইতিহাসে আমি গেলাম না। ইলেকশনটা ডিক্লেয়ার হলো, হওয়ার পরে সচরাচর আমরা যেটি দেখেছি পরবর্তী সময়গুলোতে দেখছেন একটা উৎসব উৎসব ব্যাপার, কোথাও কোনো শঙ্কা টঙ্কার ব্যাপার নেই। কিন্তু এবার ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে পলিটিক্যাল পার্টিস গুলো যারা আছে দেশে, তাদের যে একটা স্বতঃস্ফূর্ততা, এবং অনেক আগে থেকে এটা শুরু হয়, শুধু যে তফসিল ঘোষণা তা না, কোথায় যেন আটকা। এবং মানুষের মধ্যে একটা কথা, ইলেকশন কি এখনো, ইলেকশন ডেট ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা, তারপরও মানুষ প্রশ্ন করে ইলেকশন কি আদৌ হবে, এই সরকার কি আদৌ ইলেকশন দিবে, মানে এরকম একটা ধোঁয়াশা কেন? আপনারা কি এরকম আওয়াজ শোনেন কিনা? প্রিন্স। না, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, অবজারভেশন আমারও তাই। কারণ আমরা যখন এই যে মাঠে থাকি, আজকেও সারাদিনেই যখন মানুষ জিজ্ঞেস করে ভাই ইলেকশন কি হবে, আমি যে কেন রে ভাই এই কথা বলছেন কেন? কারণ আমরা অনেকদিন ধরে একটা তারিখের জন্য আন্দোলন করছিলাম, কথা বলছিলাম, তো আমাদের তো একটা তারিখ মোটামুটি বা আইডিয়াটা পাওয়া গেছে। সুতরাং অসুবিধাটা কি? কিন্তু আমার বিবেচনায় এই সংশয়টা হচ্ছে এই কারণে, তার একটা প্রধান কারণ, শুরুতে যদি আমাদেরকে খুব স্বচ্ছতার সাথে এই তারিখের বিষয়ে কথা বলা হতো তাহলে সংকট থাকতো না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে যেভাবেই ভাবি না কেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা মিডিয়ার মধ্য দিয়ে দেখবেন যে প্রধান সারির দল নামক কিছু দলের নাম সামনে চলে আসে। তা সেইখানে যদি দেখে যে ওইসব দলগুলো সবাই খুব আন্তরিকভাবে ওয়েলকাম করেনি বা সেইখানে তারাও কিছু প্রশ্ন করছে, সেই কারণে বোধহয় এখন সংশয় থেকে যায়। কিন্তু আমি এ ব্যাপারে আমার কংক্রিট পজিশনটা হচ্ছে, আমরা আশা করব সরকার, যেহেতু অনেকদিন ধরে আমরা কথা বলছি, তারা একটা যে সম্ভাব্য কথা বলেছে নির্বাচন কমিশন, সে তার প্রতিটা পদক্ষেপের মধ্য দিয়ে এবং সরকার তার প্রতিটা পদক্ষেপের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন যে যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে, আমি যথাসময়ে মেন করছি ওনাদের ঘোষিত সময়ে এইটা হচ্ছে, এটা যদি তারা প্রত্যেকটা পদক্ষেপে প্রমাণ করতে পারে তাহলে জনগণের মধ্যে এই সংশয় থাকবে বলে আমার মনে হয় না। আমি একটা সরল প্রশ্ন করতে চাই আপনার কাছে। আপনি একটা বছর খুব ঘনিষ্ঠ ভাবে দেখেছেন, সরকার আসার পর সরকারকে সমর্থন জানিয়েছেন, সহযোগিতা করেছেন, সংস্কার ঘোষণাপত্র সব জায়গায়। কেমন দেখছেন দেশ এখন কি অবস্থায় আছে? দীর্ঘদিন আপনি রাজনীতির সঙ্গে আছেন, আমরা কেমন আছি আসলে? আমাদের অবজারভেশন আমরা বলি, আপনি কেমন দেখছেন দেশ কেমন না, চলছে? ছোট ছোট করে দুইটা কথা আপনি বলতে পারি, মানে বেশি কথা না বলে। একটা হচ্ছে যে মানুষ তো একটা অস্বস্তিতে ছিল বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন আমলে। এখন মানুষ তার থেকে একটা স্বস্তি চেয়েছিল, কিন্তু স্বস্তির নিঃশ্বাস এখনো সে ফেলতে পারেনি। এইটার আপনি মূল্যায়ন করলে দেখা যাবে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে কি বলবো, যে বিরাট আশা বাদ মানুষের মধ্যে তৈরি হয়েছিল, যদি আমাদের এত আশাবাদ ছিল না সেটা অন্য আলোচনা। সুতরাং তার ফলে তার যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয় নাই। এটার বহুবিধ কারণ, আমি সেদিকে নাই বা গেলাম আর কি। সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে যেমন ধরেন আমরা তো নির্বাচনের পথে হাঁটার কথার মধ্য দিয়ে যে মানুষের মধ্যে কিছুটা স্বস্তির ধারা ফিরে আসুক এটা চাই। কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত সরকার এবং সরকারের সমর্থক দল বলে খ্যাত বা ঘনিষ্ঠ দল বলে খ্যাত, তারা যখন এই নির্বাচনের বাইরে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কন্ডিশন তারা জুড়ে দিচ্ছে, তখন কিন্তু এই যে নির্বাচন শোনার পরে যতটুকু স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর ততটুকু সে ফেলতে পারছে না। এটাই হচ্ছে, আমি সাধারণভাবে এটাই দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে এই সরকারের উপদেষ্টা পরিষদ, তাদেরও এক বছর হলো প্রায়, তো তারা কেমন চালাচ্ছে যদি মূল্যায়ন করতে বলি, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা খুব মানে কি বলবো, সহজে যদি খুব সরলীকরণ করে বলি, এইখানে অনেক সিনিয়র আমাদের শিক্ষক এ ধরনেরও অনেকে আছেন।
কিন্তু বয়সের ভার নানা কারণে ওনাদের কাছ থেকে হয়তো আমরা অত প্রত্যাশা করি না, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে দেখবেন যে এমন কতগুলো মানুষ আছেন, তারা তাদের নিজস্ব কতগুলো দৃষ্টিভঙ্গি আছেন যার সাথে আসলে রাজনীতি ফিট করে না। সুতরাং তারা আসলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই, এবং ছাত্র প্রতিনিধি বলে খ্যাত তারা বরঞ্চ এমন এমন বিতর্কের জন্ম দিয়েছে, এবং এখানে প্রধানত এনজিও পরিচিতি হিসাবে যাদের আছে, তারা এমন অনেক বিতর্কের জন্ম দিয়েছে যেটা কি বলবো, যে এই সরকারের পুরো যে গুডউইল বলতে যেটা বোঝায় সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি দেখলাম গতকাল একটা সভায় সাবেক একজন আমলা, যিনি বিএনপির সম্ভবত চেয়ারপারসনের একজন উপদেষ্টা, তিনি তো অভিযোগই করেছেন যে 8 জন উপদেষ্টা নাকি, যে এখানে তারা কি বলো, যে দুর্নীতি এবং জড়িত, বা তাদের সহযোগী, বা তাদের কি বলবো সমর্থনে এই কাজগুলো হচ্ছে। তার মানে তো এই ধরনের ভয়াবহ একটা অভিজ্ঞতা। এই ব্যাপারে আমার কংক্রিট পজিশন বুঝটা ভাই এরকমের, যে দেখেন, যেহেতু পুরনো যে দৃষ্টিভঙ্গি, আমি বিশেষ করে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, আমরা বামপন্থীরা বা কমিউনিস্ট পার্টি বলতে চাই, আমাদের একটা অর্থনৈতিক দুর্বৃত্তায়িত ধারাই কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতির জন্ম দিয়েছে। ওই দুর্বৃত্তায়িত রাজনীতি টিকে রাখতে যাওয়ার কারণেই কিন্তু মানে ভোটবিহীন পরিস্থিতি এবং আরো অনেক কিছু করতে হয়েছে। তো এই সরকার আসার পরে তো এইটা তারা একেবারেই ভাঙতে পারেনি, বা ভাঙার জন্য কোনো উদ্যোগী ভূমিকাও নিয়েছে বলে এটা দেখাই যায় না। কারণ আপনি দেখেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে যে টিমটা করা হলো, এবং ওনার অল্প সময়ের জন্য যে তথ্যপত্র তুলে ধরলেন, ডাউস বই রচনা করলেন, উনি পরে অভিযোগ করলেন যে এইটা সম্ভবত কেউ পড়ে দেখেনি। তো এইটা দিয়ে তারা তো সেই প্রচলিত ধারায় যেটা করতে চেয়েছে, সুতরাং এই ধারায় চলতে গেলে হোঁচট খেয়ে চলতে হবে, সেই পরিস্থিতিতেই তারা আছে। যার জন্য আমরা বারবার বলছি যে ওনাদের কাছে আমাদের আসলে এই মুহূর্তে মেলা প্রত্যাশার কিছু নাই। সুতরাং কিভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়, সেটাই করা উচিত। কারণ আমরা মনে করি যে অনির্বাচিত সরকারের থেকে একটা নির্বাচিত দুর্বল সরকার হলো, সেটা তুলনামূলকভাবে জনগণের কাছে জবাবদিহিতার জন্য সেটা একটা ভূমিকা রাখবে, এবং গণতন্ত্রের পথে হাঁটা হয়তো আমাদের জন্য একটু সহজতর হবে। ইলেকশন তো একটা বড় কর্মযজ্ঞ। সরকারের উপদেষ্টা যদি এখনই যদি এরকম একটা অনাস্থার বিষয় থাকে, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে দেখে থাকেন, তারপর খালেদা জিয়ার পিএস সাত্তার সাহেবের যে বিষয়টা উঠে আসলো, তো তারা কি একটা নির্বাচন আসলে কন্ডাক্ট করার মতো চ্যালেঞ্জ, এটা কি শুধু র্যাব, পুলিশ বা ডক্টর ইউনূস সাহেব নিজে করবেন একা? একা নেতৃত্বে সম্ভব না, তাহলে এত বড় যজ্ঞটা একটু ঝুঁকির মধ্যে পড়ে থাকলো না ভোটের যে? আমার নির্বাচনের বিষয়টা যদি বলেন, এটা একটু মনে রাখা দরকার, কারণ আমরা এখনো হয়তো এটা সুনির্দিষ্ট আলোচনায় এখনো ঢুকিনি। কিন্তু প্রথম কথা হচ্ছে, আমরা বলছি যে প্রথমে নির্বাচনের যে ত্রুটিগুলো গতবার ঘটেছে তার জন্য একটা আমূল সংস্কার করতে হবে। তার জন্য নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষ, অন্যান্য অংশীজনের সাথে তারা আলোচনা শুরু করে, যদি আইনের বিষয় থাকে, অন্যান্য বিষয় থাকে, সেটা করবেন। এটি একটি কাজ। আমি একটু শেষ দিকের কাজটা বলে আপনার প্রথম দিকে আসছি। আরেকটা কাজের কথা আমরা এটা বলছি, যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়ার জন্য তারাও প্রয়োজনীয় নির্বাচনী কি কি আচরণ করতে পারে, সেটা আমরা একটা পরস্পর আলোচনা করে আচরণবিধিও প্রণয়ন করতে পারি, যাতে মানুষ ভোটে আসতে পারে। তার জন্য আমরা আমাদের ভূমিকা পালন করব। আর এইটা কিন্তু দিন যত যাবে, আলোচনার একটা প্রধান বিষয় হবে আলোচনা, মানে নির্বাচন কোন সরকারের অধীনে হবে। এটা আপনি জানেন যে ইতিমধ্যে হাইকোর্টের রায় আছে, যদি আপিল বিভাগে এটা অপেক্ষমান আছে বলে যতটুকু আমরা জানি। কিন্তু সেখান থেকে নিশ্চয়ই এই সিদ্ধান্ত আসবে যে নির্বাচন হইতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে। আর আমরা যে ঐক্যমত্যর আলোচনায় যত আলোচনা করলাম, তাতে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়েছি। তিনি কি নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন করতে পারবেন? তিনি আমাদেরকে বলুন। ওনার যে উপদেষ্টা পরিষদ, সেটা কি নিরপেক্ষ সবাই আছে? তাকে নিয়ে কি নির্বাচন করা যাবে? আমার মনে হয় এর উত্তর উনি যদি হ্যাঁ দেন, এটা মানুষ গ্রহণ করবে না। সুতরাং ওনাকে, জনগণকে আস্থায় নেওয়ার জন্য রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সাথে কথা বলতে হবে যে কিভাবে নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকার কি হবে। তাতে এটা উনি থেকে করবেন না অন্য কাউকে দেবেন, বা এইখানে যে উপদেষ্টা পরিষদ সেটা রিসাবল করে নতুন কিছু করবেন। কিন্তু আমার একটা প্রাইমারি প্রতিক্রিয়া হচ্ছে, যে পদ্ধতিতে চলছে এবং যে ফুল টিম আছে, এদেরকে পুরোপুরি রেখে একটা ভালো নির্বাচন করা সম্ভব বলে আমি মনে করি যে দেশের কোনো সচেতন মানুষ এটা মনে করে না। আমি সেই সচেতন মানুষের যে মনে করা, তার সাথেও ঐক্যমত পোষণ করি। তাহলে তো এই যে সামনে আরো একটা চ্যালেঞ্জ আছে, যে এই যে ট্রানজিশনটা যে হওয়া প্রয়োজন মনে করছেন আপনি, যদি ট্রানজিশনটা হয় তাহলে এটাও তো আরেকটা বড় চ্যালেঞ্জ। সময় তো তারা ফেব্রুয়ারিতে ইলেকশন বলছে, সেই জায়গাটা মাথায় রেখে তো একটা বড় ট্রানজিশনের বিষয় থাকে, এবং এইটা তো কোনো একটা না, কিন্তু আমি তাতে খুব ঝুঁকি বা সময় নাই এরকম মনে করছি না। কেন, একটু খেয়াল করেন,
যে নির্বাচনে অলরেডি নির্বাচন কমিশন তার কথাবার্তা বলছে। আমাদের হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমরা পুলিশ যেটা মিন করি, এখনো পর্যন্ত অনেক কিছু আস্থা হয়তো নিতে পারিনি, কিন্তু নির্বাচন আরো বেশি শিডিউল যখন যাবে সবাই কিন্তু দেখবেন একটু স্থিতিশীল পর্যায়ে আসবে। তারপরে যদি নির্বাচন কমিশন মনে করে এবং সরকারকে যদি বলে যে এই সময় সেনাবাহিনীর সহায়তা, তারা তো বলেই রেখেছে, তা সুতরাং এইটা নির্ভর করছে সরকারের ইচ্ছা, নির্বাচন কমিশনের ইচ্ছা এবং যারা নির্বাচনে অংশগ্রহণকারী মানুষের যে সৎ ইচ্ছা, সেইটার উপরে কিন্তু নির্ভর করছে। এবং এটা যথেষ্ট সময় আছে। ধরুন আমরা যে সরকারের কথা বলছি নির্বাচনকালীন সময়ের সরকারের কথা, সেটা কি এই সরকার নিজেকে ডিক্লেয়ার করে করবে নাকি নতুন রিসাবল হবে, এটা হয়তো আমরা সবার সাথে আলোচনা করে আমাদের কথা বলবো, আমাদের দলে আরো কথা বলে আমরা হয়তো সুনির্দিষ্ট করব। কিন্তু আমি জেনারেল ফর্মে বলছি যে আমরা যদি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার চাই, সেটা তো হইতে হবে 90 দিন আগে। কারণ ওই ওই সরকারের আমরা যতটুকু ঐক্যমত্যে পৌঁছেছি, বা যদি পুরনো যে তত্ত্বাবধায়ক সরকারের যে পজিশন ছিল সেটা যদি রেস্টল হয়, তাহলে সেটা কিন্তু তারা 90 দিন না, মানে তারা দায়িত্ব নেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে। সুতরাং আমাদের হাতে তো এখন অনেক সময়, কারণ কেবল আগস্ট মাস পড়ছে, আপনি হিসাব করে দেখলে এখনো তো সম্ভবত কত 6-7 মাসের বেশি সময় আছে। সুতরাং এইটা কোনো সময় কোনো ফ্যাক্টর না। বরঞ্চ যেহেতু নির্বাচনের কথা উঠলো, আমি বলি যে নির্বাচনের সরকারের যে যতটুকু আমরা এখন দেখেছি, সেই সদিচ্ছার প্রতিফলন আরো কিভাবে ঘটবে, তার জন্য প্রতি মুহূর্তের পদক্ষেপ, কোনো প্রশ্নবিদ্ধ পদক্ষেপ তিনি নেবেন না। নির্বাচন কমিশন জনগণকে আস্থায় নিয়ে জনগণের কাছে যে একটা নির্বাচন যাতে পরিবেশ তৈরি তিনি করছেন, তার জন্য পরামর্শ নিয়ে করবেন, সেটা আমরা চাইব। আর এটা মনে রাখা দরকার, এটা প্রতিটি জায়গায় প্রতিটি মুহূর্তে নানা ধরনের শক্তি সব সময়ের জন্য থাকে, দেশি বিদেশি অপশক্তি। তারা চাইবে একটা দুর্বল সরকার থাকুক, তারা চাইবে যাতে একটা নির্বাচিত সরকার না আসুক, তারা কিন্তু বাধাগ্রস্ত করার নানা গ্রুপ করতে পারে। যার জন্য যদি আমরা সচেতন থাকি, দলগুলো ঐক্যবদ্ধ থাকে, আমাদের মানুষ আমার বিবেচনা ঐক্যবদ্ধ আছে, কেউ আমাদের এই পথ থেকে সরাতে পারবে জি। বলে আমার কাছে মনে হয় না। জি, ছোট ছোট 3টা টপিক দিয়ে শেষ করে দিব আজকে। এটা হচ্ছে যে জুলাই ঘোষণা হলো একটা জিনিস, যারা ক্রিটিসাইজ করেন তারা বলছেন, ইভেন পলিটিক্যাল পার্টি যারা খুব আগ্রহী ছিল জুলাই ঘোষণা নিয়ে, এনসিপি, জামায়াত ইসলাম, তারা ডিনাই করেছে, তারা বলছে যে এটা তাদের মূল্যতা পায়নি। আর সাধারণ মানুষের মধ্যে বা বিশ্লেষকরা অনেকে বলছেন যে এটা আওয়ামী লীগের চর্বিত চর্বণ, তাদের পিন্ডি চটকানো, এর বাইরে খুব বিশেষ কি পাওয়া গেল। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সংস্কারও কি এই জুলাই ঘোষণার মতোই একটা কিছু দেখা যাবে সামনে? এই দুটার পর আমি সাংবাদিকদের বিষয়ে একটা মন্তব্য জেনে আজকে শেষ করবো। আমি ছোট ছোট করে বলি। প্রথমত, ঘোষণাপত্র এক জিনিস, সনদ আলাদা জিনিস। আমরা ঘোষণাপত্রের বিষয়ে কিছু জানতাম না, কিন্তু এত বড় একটা গণ অভ্যুত্থানের পর একটা ঘোষণাপত্র তো কি বলবো যে অবাস্তবতা আমি মনে করি না। নিশ্চয়ই এটা একটা জরুরি, কিন্তু এইটা যথাসময় হওয়া দরকার ছিল এবং সেইটা রাইট আপ অংশীজনের সাথে কথা বলে করা উচিত ছিল। কিন্তু এটা খুবই দুঃখের সাথেই বলতে হচ্ছে এবং ক্ষোভের সাথে বলতে হচ্ছে, সরকার যখন এইটা একটা ঘোষণা পাঠের অনুষ্ঠান আমাদেরকে আমন্ত্রণ জানালো, তখন আমরা হিসাব করে দেখলাম আমরা কিছুই জানি না। পত্রিকায় পড়লাম 3টা দলের সাথে কথা বলেছে, পরে আপনি ঠিকই বলেছেন 2টা দল তো এটার সাথে গ্রহণের কথা বলছে না। সুতরাং যার জন্য আমরা তো ওই অনুষ্ঠানে যাইনি এবং প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছি যে এইটা আমরা দেখলাম, যেটা পড়ে সেটা একটা ইতিহাস বিকৃতি, একচোখা, যা ইতিমধ্যে তার প্রাসঙ্গিকতা হারিয়েছে বলেই আমরা মনে করি। এটা একটা পরিষ্কার কথা। এই হচ্ছে ঘোষণাপত্রের ব্যাপারে আমার পরিষ্কার বললাম। এবার আসলে সনদ বোধ হয় এটা না, কারণ সনদের আমরা আলোচনায় ছিলাম, যদি একেবারে শেষে আমাদের 4 মূলনীতিতে হাত দেওয়ার পরে এটা চূড়ান্ত বর্জন করে চলে এসেছি। এখন ওনারা কি করবেন তার উপরে নির্ভর করবে যে আমরা পরবর্তী কোথাও যাব, পরের পদক্ষেপে আমরা যাব কি যাব না। কিন্তু আমি সনদের নামে ওনারা যেটা খসড়া দিয়েছিলেন সেটা আমরা দেখেছি এবং আমাদের একটা একেবারেই মানে প্রাইমারি একটা মতও দিয়েছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি ওইখানে কিছু যদি রাইট আপ তারা সূচনাতে চেঞ্জ করে এবং শেষে যেটা করার কথা বলেছেন সে ব্যাপারে আমাদের ঐক্যমত্য আছে, যে অ্যাকচুয়ালি ওই সনদের মধ্যে বলছি যে সংস্কারের আলোচনা, মানে আমি ওনাদের শব্দটা নিলাম, কোড অ্যান্ড কোড শব্দ, কারণ সংস্কার আমরা অবশ্য ভিন্নটা মিন করি। মৌলিক সংস্কার আমাদের একটা নিজস্ব পদ্ধতি আছে যে সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, তা সে আলোচনায় তো আর ঢুকতে পারেনি। ওনারা যে কয়টা পয়েন্টে ঢুকেছেন ওই কয়টা পয়েন্টে ওনারা এখনো আমাদের কাগজ পাঠায়নি, কিন্তু যে রাইট আপটা
ওর কি বলবো যে আগে পেছের শুরু এবং শেষে করেছে, তার শেষ দিকে যে কথাটা আছে আমরা কিছু আমাদের মতামত দিয়েছি যে আমরা এটা একটা যে পরামর্শমূলক সভা করলাম তাতে কতগুলো বিষয় ঐক্যমত্য হলাম, কতগুলো বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে অনেকে একমত হলেন, কারণ আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য কারেক্ট বলে মনে করি না, কথা ওইখানে বলেছি। আর সুতরাং যারা করেছে তাদের ব্যাপার, তা সেইটা সহ যদি এটা একটা প্রস্তাব হিসেবে রাখেন তাহলে এইটা দায়িত্ব পালন করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আগামী দিনের সংসদ, এবং ওনারা সেটা ওনাদের রাইট আপে বলেছেন, ওই একই কথা বলেছেন, ওই সংসদ করবে এবং তার জন্য ওনারা 2 বছর সময় নির্ধারণ করার কথা বলেছেন। তা আমার বিবেচনায় যদি ওইটা থাকে এবং শেষে এসে থাকে যের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, নট মোর, পুনর্লিখন সংযোজক বা অন্য শব্দ আমরা এগ্রি করি না, যদি ওইটা থাকে এবং এইটা একটা পরামর্শমূলক যেটা হলো তাতে যতটুকু ঐকমত্য হয়েছে সেটা আগামী দিনে নির্বাচিত সংসদ করবে। এর বাইরে নির্বাচনের সময় যার যা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে সেই ইস্তেহার অনুযায়ী জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা যদি অন্য কিছু করতে চায় আমাদের পছন্দ না হলে তখন রাজনৈতিকভাবে মোকাবেলা করব, এই ছাড়া তো আর কোনো গণতন্ত্রের এটাই হচ্ছে উন্নততর পথ, আমরা সেই পথে হাঁটবো। সুতরাং আমি আশা করব সরকার যদি এখন ব্যত্যয় না ঘটায় এবং অন্য কারোর কথায় ওইখানে যদি পরিবর্তন করে অন্য কোনো পদ্ধতির কথা চিন্তা না করে, না করার কথাটা কেন বললাম এটা আমি আবার একটু 30 সেকেন্ড সময় বেশি নিচ্ছি, যে আমি পত্রিকা পড়ে দেখলাম যে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি তিনি বলছেন, এটা পত্রিকায় পড়া, আমি ঠিক আমার এই কথাটা কারেক্ট না হইতে পারে কিন্তু আমি পত্রিকায় যেটা পড়েছি সেটাই বলি, উনি বলেছেন এইটা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অন্যদের সাথে আলোচনা হবে। আমি ঠিক বুঝতে পারলাম যে নতুন করে আলোচনার কি আছে, কারণ খুবই ঠিক যে বাস্তবায়ন করার জন্য নানা মতির নানা মত আছে, কেউ বলে কি এলএফও করা, কেউ গণভোট, কেউ গণপরিষদ, এগুলো আমরা আউট অ্যান্ড আউট নাকচ করেছি, আমরা এটার সাথে নাই। এবং আমাদের এই ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব করেছে সেখানে এই কথাগুলো নাই, সেখানে বলা আছে নির্বাচিত পার্লামেন্ট 2 বছরের মধ্যে করবে। সুতরাং নতুন কোনো জিনিস যদি না আসে ওই ধারায় থাকে তাহলে আমি ঘোষণাপত্রের সাথে এই সনদকে মিলাচ্ছি না, বরঞ্চ তার থেকে এখানে কিছু পজিটিভ দিক আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সবশেষ আমাদের একটা ইস্যু দিয়ে আমি শেষ করতে চাই আজকে, এটা হচ্ছে আপনি জানেন যে গাজীপুরে একজন সাংবাদিক মারা গেছেন আর একজন আক্রান্ত হয়েছেন, পাথর দিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু ধারাবাহিক হচ্ছে এবং সারা দেশেই সাংবাদিক সমাজ, আজকে মতিউর রহমান চৌধুরী মাননীয় সম্পাদক তিনিও বলছেন যে আসলে সাংবাদিকদের মধ্যে একটা কেমন যেন একটা অস্বস্তিকর বিষয় সব জায়গায়, যেটা আওয়ামী লীগ গভর্নমেন্টে ছিল এক ফর্মে, এখনকার গভর্নমেন্টে কেউ কেউ মব ভয় পায়। এই যে সাংবাদিকতা আজকে এই জায়গা, আমি মিডিয়ার মানুষ হিসেবে আমাদের মতো করে আমরা হয়তো বলতে পারবো, আপনারা রাজনীতিবিদ হিসেবে এই পরিস্থিতিটা কিভাবে দেখেন? এই যে গভর্নমেন্টে যাচ্ছেন, সংস্কার নিয়ে কথা বলছে বা নিশ্চয়ই একটা পরামর্শ, তারা গভর্নমেন্ট বিপদে পড়লে আপনারা আগায় যাচ্ছেন, এই ইস্যু গুলা কি আপনারা তুলেছেন যে আমরা এই একটা বছর তো চাচ্ছিলাম, আপনারা সংস্কার ভালো নতুন বাংলাদেশ কথা বলছেন, এই এক বছরে যদি কিছুটা প্র্যাকটিস শুরু হতো তাহলে জিনিসটা অনেক অনেক বেশি সুখের হতো। এই জিনিসগুলোর দিকে কি আপনারা গভর্নমেন্টকে কি একটু কোনো অ্যালার্ট করেছেন বা করবেন কিনা? না, প্রথমত আপনি যে কথাটা বললেন যে এই সময়টায় আমরা যদি কত পজিটিভ কাজে হাঁটার পথটা দেখাতে পারতাম সেটাই প্রয়োজন ছিল। আমরা ওই যে কথাটা বলছি আমরা কিন্তু সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সবসময় সেই কথা বলছি, তাদের যাদের সাথে আমাদের সাথে দেখা হয় তাদেরকে বলছি, এমনকি কথাটা কে কিভাবে নেবেন জানি না, আমরা তো দেখতেছি ক্ষমতাধর একটা প্রেস সেক্রেটারি গ্রুপ আছে, তাদের সাথে দেখা হলে কিন্তু বলি, একটু বেশি মজা করেই বলি, এও বলেছি যে বিশেষ করে যখন দেখা হয়েছে যে এরকম বলেছি, ভাই আপনাদের অনেকে তো দেখি উপদেষ্টার থেকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেন, তা কতগুলো পজিটিভ কাজ করেন এবং দেখাই যান, সেটাই তো আমরা প্রত্যাশা করি, তা সেটা আমরা সবসময় বলছি। কিন্তু ভাই দেখেন আমার কাছে মনে হয় আমি দুটো মন্তব্য করি এই বিষয়টা নিয়ে। প্রথম মন্তব্য হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনো অংশ তারা নতুন করে একটা ভয়ের ধারা প্রতিষ্ঠা করে রাখতে চায়, যেটাকে আপনি দেখবেন সম্প্রতিকালে এইখানে এই অস্বস্তির কথা দিয়ে শুরু করেছিলাম, এইখানে একটা মব সন্ত্রাস নানা জায়গাটা আছে এবং সেইটা দিয়েই এই আধিপত্যটা রক্ষার কাজটা করে। তা সেইটাকে আমরা আবার আমাদের রাজনীতির ছাত্র হিসাবে বলি যে আপনি দুর্বৃত্তায়িত অর্থনীতি যদি টিকে রাখেন তাহলে কিন্তু এটা অনিবার্য পরিণতি। তা সেইটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের সাংবাদিকরা এত সবের পরেও ধরেন আগের ওই কর্তৃত্ববাদী আমলেও ওইখানে ঠিকই যে খুবই নগ্নভাবে আমরা দালালিপনা দেখেছি, এটা কারেক্ট, কিন্তু অনেককে সাহসিকতার সাথেও আমরা তো কথা তুলে ধরাটাও দেখেছি। তো অনেকে হয়তো মনে করে
যে ওই জায়গায় যদি আমরা কণ্ঠবন্ধ করতে পারি, ওইখানে দখলদারিত্ব কায়েম করতে পারি, বা ওই গোষ্ঠীকে মানে আমাদের করায়ত্ত করতে পারি, তাহলে হয়তোবা যে রেজিমকে রক্ষা করে আমরা আগাইতে চাই সেই রেজিমকে রক্ষা করে আগাতে পারবো। কিন্তু আখেরে এইটা একটা গণতন্ত্রের পথে মানে চলার পথে একটা বড় প্রতিবন্ধকতা যে তৈরি হয়েছে, এবং আগের আমলের সাথে অনেকে যে তুলনা করার সুযোগ পাচ্ছে, সেই কাজটাই কিন্তু এটা হচ্ছে। তা আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা গত একদিন আগে বলল যে আমরা শব্দটা সম্ভবত এরকমই বলেছে যে আমরা দ্বিতীয় পর্বে আমাদের কাজ শুরু করেছি। তা আমি আশা করব যে প্রথম পর্বের যে অসঙ্গতিগুলো সে ব্যাপারে তারা দৃশ্যমান কি ভূমিকা নিয়েছেন সেইটা দেখাবেন। আর এখন চলার পথে নির্বাচন ছাড়া এখতিয়ার বহির্গতভাবে কোনো কাজ করবেন না। একই সাথে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, সাংবাদিক সহ সকল মহলকে স্বস্তি দেওয়ার জন্য, বিশেষভাবে আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু, জাতীয় সংখ্যালঘু, তাদের সবাইকে বা গরিব মানুষকে স্বস্তি দেওয়ার জন্য তারা যত টুকু সম্ভব ভালোভাবে কাজ করবেন এবং রাজনৈতিক দল এবং অন্যদেরকে আস্থায় নিয়ে সেই পথে হাঁটবেন বলে আমি প্রত্যাশা রাখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আপনাকে বিরক্ত করবো। রাজনীতির পট পরিবর্তন যদি হতেই থাকে, আরো বেশি রকম ভাবে আমাদের দর্শকরা আপনার প্রতি আগ্রহী আমরা জানি। আপনাকে আবারও আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। যেমন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। থ্যাংক ইউ ভেরি মাচ।